মুভির নাম ব্রহ্মোৎসবম। এটা 2016-র একটি ফ্যামিলি মেলোড্রামা তেলেগু মুভি। মুভির কাহিনী খুবই সিম্পল, বাট অ্যাক্টরদের অভিনয়ে মুভিটা স্পেশাল হয়ে উঠেছে। মুভিতে যে মেসেজটা দেওয়া হয়েছে সেটা খুব ভালো একটা সাইড, কিন্তু যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এটা খুবই বাজে এক্সপিরিয়েন্স। ডায়লগ, খুশির মোমেন্ট, অনুষ্ঠান এসব বোঝাতে অনেক ব্যাপারগুলো ওভার লেগেছে। অনেক সিন ইললজিক্যাল, অনেক সিচুয়েশন হুট করে আসে। বাট মহেশ বাবুর মুভি আপনারা যেমনই হোক না কেন দেখবেন, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। এক্সপ্লেন যেহেতু করছি তাই অনেক লম্বা সিনগুলো কেটে শর্ট করেছি। ভালো লাগারই কথা, চলুন দেখা যাক কি হয়, তাই না? তো মুভির কাহিনী শুরু হয় হায়দ্রাবাদের একটা বিশাল পরিবারে। আজ এই দিদির বিয়ে হতে চলেছে, তারই আয়োজন চলছে। এখানে কয়েকজন বসে কি যেন ভাসতেছে। একটা ডেলিভারি বয় এসে জিজ্ঞেস করে এখানে লক্ষ্মীজি কে? এই কাকু বলে এখানে তো অনেক লক্ষ্মী রয়েছে, তুমি কাকে খুঁজতেছো? তখন এই কাকু বলে শোনো, আমি সবার ছোট ভাই, আমার বউ সুশীলা লক্ষ্মী, ইনি আমার বড় সায়াজিদ, এনার ওয়াইফ ভারালক্ষ্মী, ইনি তার বড়, এনার ওয়াইফ ভূলক্ষ্মী, আর আমাদের সবার একটা বড় ভাই রয়েছে, এখানে তো আশেপাশে দেখছি না, তো ওনার ওয়াইফের নাম রাজালক্ষ্মী, আর এটা তাদের মেয়ে, আর আমাদের সবার একটা বোন রয়েছে, তার নাম মহালক্ষ্মী। তখন এই মুরব্বী এসে বলে এসব কোথা থেকে এসেছে? ভাই সাহেব বলে লন্ডন থেকে। নারেশ বলে ও আমাদের ভাগ্নি লন্ডনে থাকে, সে হয়তো পাঠিয়েছে। প্রত্যেক অনুষ্ঠানে ও কোনো না কোনো গিফট পাঠায়। কাকু বলে তুমি এখানে কাউকে খুঁজে পাবে না, যাও ভেতরে যাও, যাকে দেখে তোমার প্রণাম করতে মন চাইবে সেই লক্ষ্মী। আমরা ছাদে এলে আমরা একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখি। ইনি হলেন আমাদের মুভির অন্যতম একটা ক্যারেক্টার। এই বাড়ির মালিক বলেন, জামাই বলেন বা কর্তা বলেন, চান্টি বাবু। কাকু এসে বলে আরে তুই এখানে চল, সময় হয়ে গেছে, সবাই অপেক্ষা করছে। চান্টি বাবু বলে আরে দাঁড়া না, একটু দেখ এখান থেকে এই এলাকার সব বিল্ডিং যদি আমাদের রং দিয়ে রাঙতো, শুধু দেয়াল নাই মানুষের মনও, তাহলে কত ভালো হতো। কাকু বলে তুই যেহেতু ভেবেছিস তো অবশ্যই হবে, চল আমার মেয়েকে আশীর্বাদ কর। মানে হলো বিয়েটা এই কাকুর মেয়ের আর এই কাকু চান্টি বাবুর ফ্রেন্ড। এন্ট্রি হয় মুভির অন্য আরেকটা লিড ক্যারেক্টার রাও রমেশ, অর্থাৎ পেদ্দা বাবাই। ওই যে তিন ভাই বললো না, তাদের আরেক ভাই রয়েছে, এটাই সেই ভাই। দেয়ালের প্রিন্ট খুব মন দিয়ে দেখছে, তো কাকুর সঙ্গে আবার এইভাবে তার প্রতিচ্ছবি কথা বলে। সে বলে আরে কি দেখছিস এইভাবে, যত দেখ কিছু হবে না, দেখেছিস বন্ধুর মেয়ের বিয়ে কেমন ধুমধামে করাচ্ছে, তাও আবার নিজের বাড়িতে, তুই পারবি? তখনই চান্টি বাবু আসে, আরে বড় বাবু। কাকু বলে জি জিদাজি। ওই চান্টি বলে আরে থামো, আগে আমার কথা শোনো, কাল সঙ্গীতের অনুষ্ঠান রয়েছে, তো সবকিছু কিন্তু তোমাকে দেখতে হবে, ঠিক আছে? মহালক্ষ্মী এসে বলে আরে কোথায় ছিলেন আপনি, চলুন সময় হয়ে গেছে। চান্টি বলে ওকে চলো, কিন্তু আমার ছেলে কোথায়? ক্যামেরা উপরে এলে একটা হাতকে দেখায় যে কি সব কালার মিলাচ্ছে। একটা পিচ্ছি ওই গিফট বক্স এনে রুমে রেখে দেয়, যেটা একটু আগে এলো। আর এন্ট্রি হয় চকলেট বয়, দ্য সুপারস্টার মহেশ বাবু, অর্থাৎ অজয় বাবুর। বক্সটার ভিতরে এই ড্রেস গুলো রয়েছে। ভাই সেগুলো পরে বাইরে আসলে সবাই একটু চেয়ে চেয়ে দেখছে। অবভিয়াসলি ভাইকে অনেক হ্যান্ডসাম দেখাচ্ছে, তাই না? নিচে নামতেই আবার কি যেন ভেবে উপরে দৌড় দেয়। এখান থেকে জুতোটা নিয়ে দৌড়ে এখানে এসে চান্টির সামনে রেখে দেয়। তো অজয় বাবু হলো চান্টি আর মহালক্ষ্মীর ছেলে। বাপ ছেলের মাঝে অনেক বন্ডিং রয়েছে। যাক, বিয়ের বাকি ফাংশন শুরু হয়। মামা ইশারা করে কি হবে নাকি, মানে মামা ভাগ্নি কুস্তি লড়বে, সেটাই শুরু হয়। সবাই তাদের উৎসাহ দিচ্ছে, চলুক চলুক। বাবুর বাবা আসে, এতগুলো লোকজন একসঙ্গে দেখে তার খুব ভালো লাগে। বলে সবাই সবসময় এইভাবে থাকবে তোমরা। যাক, এখানে একটা খেলা হয় যে বল যার হাতে যাবে তাকে কোনো না কোনো একটা টপিক নিয়ে ভালো কিছু কথা বলতে হবে। বাবু তার মাকে বল দেয়, সে বাবুর বাবাকে খুব বেশি ভালোবাসে, কারণ সে পরিবারটাকে বেঁধে রেখেছে, এসব বলে। এরপর আন্টি বল দেয় বাবুর বড় মামিকে, সে এদিক সেদিক দেখছে। ছোট মামা বলে ভাবি ভাইয়া এখানে নেই, খুশির মহল যেখানে ভাইয়া সেখানে থাকে না, আপনি জানেন না? বড় মামি বলে দেখ বেটা, মেয়েদের ব্যাপারে একটা কথা বলি মাথায় রাখবি। একটা মেয়ে বাবার বাড়ি, জন্মস্থান, ছোটবেলা সব স্মৃতি সবকিছু ছেড়ে আসে জাস্ট একটা মানুষের ভরসায়, তার হাজবেন্ড। এজন্য কোনো মেয়েকে যদি দুনিয়ার কোনো মানুষই না বুঝুক কোনো সমস্যা নেই, তার হাজবেন্ড তাকে বুঝতে হবে। বোঝা উচিত মেয়েটার এখানে সে ছাড়া কেউ নেই, সবকিছু সে ছেড়ে এসেছে তার কারণে। সবাই তালিবালি দেয়, সুন্দর কথা। বাই দ্য ওয়ে, এই কথাগুলো কিন্তু মুভিতে বলা হয়নি, আমি বলেছি। সো ধন্যবাদ দিতে হলে যাক, এরপর কাকুর পালা। সে বলে যে খুশি, ভালোবাসা, দুঃখ, খারাপ পরিস্থিতি এই সব কিছু একা সামলানোর চেয়ে কারোর সঙ্গে ভাগাভাগি করলে সেটার ফলাফল ভালো হয়, এটা আমি ওকে দেখে বুঝেছি। মানে বাবুর কথা বলছে। এরপর বাবুর বাবা বলে আমার একটা ইচ্ছে, সবাই মিলে মিশে হাসি খুশি থাকুক, এতে যেমন আমি খুশি পাই, তেমন আমার সব থেকে খুশির কারণ আমার ছেলে, যে আমাকে বাবা হওয়ার মহত্বতা বুঝিয়েছে। বাপ ছেলে এমন করে। আর এখানে একটা মিউজিক চালু হয়, যেটা আমরা হয়তো ইউটিউবে দেখেছি। পরিবারের সবাই এখানে নাচাগানা করে, বেশ মজার কিছু সিন আমাদের দেখানো হয়। সবাই বেশ আনন্দ করছে। বড় মামা এসব থেকে একটু দূরে থাকে, বাবু তাকে এনেও ছবি টবি উঠায়। যাক, খুব মজা চলছে। ক্যামেরা এখানে ফোকাস করে, দুজন বসে গল্প করছে, বেশ ভালো আয়োজন করেছে। ইনি হলেন খোটা বাবু, এদের প্রতিবেশী। সুযোগ পেলে খোটা দেয়, বিশেষ করে বড় মামার গা ঘেঁষে কথা বলে, আরে এসব তো পেদ্দার জিজা করেছে, তার জন্যই তো এরা আজও বেঁচে আছে, তা না হলে। মামা রেগে যায়, হ্যাঁ বল, বলতে তো আর কিছু যায় আসে না, বল। আমার বাবা সেই সময় তাকে 400 টাকা দিয়েছিল, সেই থেকে গাড়ি চলতেছে, আমাদের দিলে আমরাও দেখাতাম, চল খা। মামার মুড খারাপ। একটু পর বাবু মামার কাছে আসে। মামা ডাকলেন। মামা বলে আমার ভালো লাগছে না, একটু বাড়িতে রেখে আয়। তো বাবু মামাকে নিয়ে যাচ্ছে। রাস্তায় শরবত পেয়ে বাবু মামাকে খাওয়ায় আর বলে তোমাকে
মামাকে পরিবর্তন করা এত সহজ না। মামা বলে কি বললি? বাবু বলে ভাবিনি, মনে এলো তাই বলে ফেললাম। মানে বাবুর স্বভাব খুব চঞ্চলে, মুখে বা মনে যা আসে সব বলে ফেলে, তেমন ভাবে না। রাতে আন্টি লক্ষ্য করে পেদ্দা বাবুর মন খারাপ, বলে কি হয়েছে তোমার? মামার ঢোল ফেটে যায়। আরে এখানের জিনিস ওখানে রাখতে হবে, এটা তো রাখবেই, কেউ না কেউ রাখবে। অর্ডার করার কি রয়েছে? কি ভেবেছে? ভাবনা শুধু তারই রয়েছে, আমরা ভাবি না? কোনো কিছু বলতে গেলে তাকে আগে বলতে দিতে হবে। কত করে বলেছি এসব সম্পর্ক ছেড়ে ছুড়ে চলো আমরা দূরে গিয়ে কোথাও থাকি। না, তোমার একসঙ্গে থাকতে হবে, তার গুণগান করা শুরু করো, তার সঙ্গে ভালো কিছু হলে, সে কিছু করলে আমার ঈর্ষে লাগে, জ্বলন হয়। আন্টি একটু চুপচাপ থেকে বলে হ্যাঁ পেয়েছি। ওই ছবিটা দেখুন, হনুমান যে কোথায় বসে রয়েছে? রামের পায়ের কাছে। তার মানে কি আমরা হনুমানের পূজা করি না? হনুমানের মূর্তি বানাই না? আপনি উল্টো পাল্টা কেন ভাবেন? আচ্ছা, তারপরেও যদি আপনি না বোঝেন তাহলে একটা কাজ করেন, এই সম্পর্কটাকে ভিন্নভাবে গড়ে তোলেন। মামা এবার ভাবনা শুরু করেছে, মানে তাদের মেয়েকে দিয়ে বাবুর সঙ্গে বিয়ের কথা ভাবছে আর কি। যাক, তারা ভাবতেই পারে, সে অধিকার তাদের রয়েছে। আমরা একটু সামনে যাই। সিন পরের দিন এয়ারপোর্টে আসে, এন্ট্রি হয় এক অস্ট্রেলিয়ান ডায়মন্ড কাজল আগারওয়াল, অর্থাৎ কাশি আন্নাপূর্ণার। দিদি আসছে, পিছন থেকে একটা দাদু এসে নক করে। কাশি তাকে জড়িয়ে ধরে বলে বাবা। তো এটা কাশির বাবা, আপনারা হয়তো কনফিউজ ছিলেন। বাবা মেয়ে গল্প শুরু করে। বাবা বলে কি বাড়ি যাবি নাকি এক পাক দিয়ে আবার তোকে এখানে নামিয়ে দিব? মানে দিদি দেশে আসতে চায় না বা আসলে থাকতে চায় না, এই আর কি। যাক, তারা বাড়িতে চলে যায়। সিন পরের দিন সকালে কারখানাতে আসে। ও হ্যাঁ, আপনাদের বলা হয়নি যে বাবুদের কিন্তু অনেক বড় রঙের বিজনেস রয়েছে। মানে বাবুর নানা এই কারখানা বানিয়েছিল, যেটা এখন বাবুর মামারা মিলে সামলায়, কিন্তু বাবুর বাবাই সবকিছু মানে হ্যান্ডেল করে, মেইন আর কি সেই। তো কাকু তার কাজে লেগে আছে, কাশির বাবা আর কাশি সেখানে চলে আসে। আরে দোস্ত তুই এখানে? মানে কাশির বাবা আর চান্ডি ফ্রেন্ড। আরে বেটি তুমি কখন এলে? যাক, এসেছো, ভালো করেছো। পিচ্চিরা তো সবসময় তোমার কথাই বলছে, তুমি কখন আসবে? কাশির বাবা বলে আর কি, ও তো তোর বাড়িতে থাকবে, আমার বাড়িতে কি থাকে? চলে যাবে। চান্টি থামায়, তারপর পকেট থেকে একটা কয় টাকার জন্য নোট বের করে দেয়। কাশি বলে আঙ্কেল আমি তো এখন বড় হয়ে গেছি। মানে চান্টির অভ্যেস এভাবে ছোটদের গিফট করা, এটা বেশ ভালো। অনেকের পরিবারে এমন কেউ না কেউ থাকেই, আবার সবার কপাল এতটাও ভালো হয় না। যাক, দুপুরের খাবারের সময় হয়ে যায়, সবাই খেতে বসে। বাবু খাবারগুলো দেখছে। বড় মামা বলে কি খাবি না? বাবু বলে মেঝো মামির ঘরে খাবো। চলে আসে এখানে। মামি কি রেঁধেছো দাও তো। খাবার নিয়ে মুখে দিতেই হাসির আওয়াজ তার কানে পড়ে। ক্যামেরা ভেতরে এলে আমরা দেখি কাশি বাবুর কাজিনদের সঙ্গে গল্প করছে যে আজ অব্দি তার কোনো ছেলে ভালোই লাগেনি, এই জন্য সে এখনো সিঙ্গেল। তারপর তিলের ব্যাপারে কথা ওঠে যে কার কোথায় তিল রয়েছে। কাশি বলে তার কোমরে রয়েছে। এরা দেখার জন্য জেদ করে, দিদি দেখাও না দেখাও না। তো দিদি কাপড় উঠায়, আর তখনই ভাই চলে আসে। বড় ভাইকে দেখে এরা চলে যায়। ভাই চেয়ে আছে, দিদিও চেয়ে আছে। লুকটা দেখুন, মনে হচ্ছে কেউ তাকাচ্ছে না, বরং যেন AK-47 দিয়ে গুলি করছে, ধাই ধাই ধাই। কি একটা লুক, হ্যাঁ, কঠিন। বাবু এখানে বসে বসে দেখতে থাকে। দিদি কাপড় উঠিয়ে আছে। বাবু বলে কি খাবার খেতে দেবে? দিদি সেখান থেকে উঠে চলে যায়। বাবু বলে পিছু তো আর ছাড়ছি না, আমি আসছি। আবার গান শুরু হয়। তো ইন্ডিয়াতে এখনো কিন্তু এমনটা রয়েছে, আমার যতটুকু মনে হয় যে বড় বড় মটকায় এখনো আচার বানানো হয়, বেশ মজার মনে হয় আচারগুলো। যাক, ভাই তার কাজে লেগে আছে। মামিরা তো বুঝতে পারছে বেটা লাইন মারছে। গান শেষে সিন চলে আসে 2 দিন সামনে কারখানায়। একটা ভদ্রলোক কারখানাতে এসেছে, সঙ্গে বড় মামা, বাকি কেউ জানে না সে কে। কাকু এখানে রয়েছে। দাদু বলে তোমার মনে বারবার প্রশ্ন আসছে আমি কি? তো বড় বড় কোম্পানির কাজ হলো তার থেকে ছোট ছোট কোম্পানিকে কিনে নেওয়া। আমি সুযোগ পেলে এমন কোম্পানি কিনে নেই সেই লোক। এটা শুনে তো কাকু অবাক হয়ে যায় যে কোম্পানি বিক্রির কথা এ মাথায় আনলো কি করে। মানে বড় মামা তাকে নিয়ে এসেছে, তারা সে ব্যাপারটা নিয়েই কথা বলছিল। তখন চান্টি সেখানে এসে শুনতে পায় সেই লোকটা বলছে এটা অনেক ভালো একটা ডিল, পরে কিন্তু এমন দাম নাও পেতে পারে। বুঝতে পারে কারখানা বিক্রির কথা চলছে, তার মনটা ছোট হয়ে যায়। সেখান থেকে বাড়িতে এসে শ্বশুর এবং তার মুরব্বীদের যে ছবি ছিল সেগুলোর দিকে চেয়ে আছে। কাকু তার সঙ্গে আছে। একটু পর বাবু এসে তার মাকে বলে কি হয়েছে। তার মা বলে কি জানি, তোর বাবা টেনশনে রয়েছে। বাবু বাবার পাশে এসে তার মতোই করতে থাকে। তখন সে বলে যখনই আমি কোনো টেনশন বা সিদ্ধান্ত নিতে চাই তখনই আমাদের পূর্বপুরুষদের ছবির দিকে তাকাই, এতে আমি সমাধান পাই। তার ফ্রেন্ডকে বলে কত দিতে চেয়েছে ওরা। কাকু বলে 400 কোটি। চান্টি বলে এক সময় আমার শ্বশুর 400 টাকা হাতে ধরিয়ে দিয়ে কারখানা চালাতে বলেছিল, আর আজ সেটা এত টাকার হয়ে গেছে। কিন্তু আজ এত টাকাও আমার কাছে কিছু মনে হচ্ছে না, কারণ পরিবারের কাছে এসব টাকা কিছুই না। বাবু এইভাবে রয়েছে। আর এর সঙ্গেই আরো 2 দিন পার হয়ে যায়। সিন চলে আসে নবরাত্রির রাতে। সবাই মিলে গল্লি ডান্ডি খেলছে, যার মাঝে বাবু তার মামাকেও টেনে এনেছে। সিয়াজি মামা টিকটিকের শরবত নিয়ে সবাইকে দিচ্ছে। কৃষ্ণা বলে ভাই এসবের আয়োজন কি করেছে, ছেলে নাকি বাপ? সিয়াজি বলে আরে কে করেছে সেটা ছাড়, বড় ভাইকে নিয়ে এসেছে এটা দেখ। যাক, সবাই খেলছে। সেখানে এই হরিণের বাচ্চাও আসে। ভাই দেখে তো নজরে ফেরাতে পারছে না। খেলা শেষে তার কাছে যায়। কি ব্যাপার, চাঁদের দেশ থেকে ঘুরে আসলে নাকি? এত সুন্দর দেখাচ্ছে যে মন চাইতেছে সারা জীবনে এই আলোটাকে সঙ্গে রাখে। কাশি বলে তা তো
সম্ভব না, কিন্তু 2 মাস ট্রাই করতে পারো। মাঝে বাবুর কাজিন এসে পড়ে, কি চলছে? বাবু বলে, এসব তুই বুঝবি না, যে বোঝার সে বুঝেছে, চল অনুষ্ঠান শুরু হবে। তো এখানে যে একটা অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠানের ব্যাপারে আপনাদের একটু বলি। অন্ধ্রপ্রদেশের অনেক লোকজন ভেঙ্কটেশ্বর ভগবানকে মানে, যে বিষ্ণুর আরেক রূপ, সঙ্গে তার 2 ওয়াইফ ভূলক্ষ্মী এবং শ্রীদেবী, যারা লক্ষ্মী দেবীর অপরূপ। প্রতি বছর ভেঙ্কটেশ্বর এবং তার সহধর্মিনী শ্রীদেবী এবং ভূদেবীকে নিয়ে মন্দিরের আশেপাশের রাস্তায় একটা শোভাযাত্রা বের করা হয়, যেখানে হাজার হাজার লোক সামিল হয়। এটাকে মেবি ইন্ডিয়ার সব থেকে বড় অনুষ্ঠান বা রথযাত্রা বলা হয়, যা 1 মাস ব্যাপী চলে। এই উৎসব উদযাপনের প্রধান কারণ হলো ভেঙ্কটেশ্বর ভগবানকে খুশি করা, মূল্যবোধ ও নৈতিকতায় পরিপূর্ণ জীবন প্রদানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা, যেটা হয় অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে। সেখানে যে মন্দিরটা রয়েছে, বলা হয় যে ইন্ডিয়ার সব থেকে বেশি দামি এবং সব থেকে বেশি আয় করা মন্দির এটা। আর এই যে অনুষ্ঠান বা উৎসবটা হয়, এটাকেই বলে ব্রহ্মোৎসবম, যেটার নামে এই মুভির নামকরণ করা হয়েছে। এখানে 2 দল মিলে তর্কাতর্কি করছে, এর ব্যাপারে পরে বলছি। তো সবাই সেদিকে ব্যস্ত, আর দাদা দিদিকে নিয়ে অন্য জায়গাতে ব্যস্ত। অনুষ্ঠান শেষে খেতে বসে, বাবু বিবিকে বলে ড্রাইভে যাবে, বাস দুজন চলে আসে নাইট ড্রাইভে। ভাই একটু চান্স নেওয়ার চেষ্টা করে, বাট এত সহজে কি আর কাজ হয়? যাক, দুজন গল্প সল্প করে, ভাই আবার ফ্লার্টিং করার চেষ্টাও করে, তারপর ফিরে আসে। পরের দিন সকালে বাবুর মা তার মেয়ের সঙ্গে ভিডিও কলে শারীর দেখাইতেছিল। মানে বাবুর একটা বোন রয়েছে যে হাজবেন্ডের সঙ্গে লন্ডনে থাকে, সবাই কথা বলে। বাবু বলে তারা খুব মিস করে তাকে, বাট তার হাজবেন্ড কাজ ফেলে আসতে পারে না। বাবু বলে, আমি এত চেষ্টা করি, বাট তোর কমতি আমি কখনোই কমাতে পারি না, সুযোগ পেলে চলে আসিস। দিদি ইমোশনাল হচ্ছে, তো বাবু কথা ঘুরিয়ে দেয়। সিন চলে আসে পরের দিন ভূমি অফিসে। 3 জনের কথাবার্তা আর কাজ দেখে আমরা বুঝতে পারি বাবুর বাবা আরো একটা ছোট কোম্পানি কিনে নিল। বাবু বলে, বাবা তোমরা আসো, আমি নানির কাছে চলে গেলাম। সবাই চলে গেছে। কাকু তার ফ্রেন্ডকে বলে, সবার খুশির জন্য এটা করলাম। ওরা আবার কাকু সান্ত্বনা দেয়, তুই এসব ভাবছিস কেন? সবাইকে একসঙ্গে ধরে রাখার জন্যই তো এটা করলি। ওরা রাগ হবে কেন? বাইরে সবাই ছিল, ওই খোটা কাকু এখানে বসে আছে। সে খোটা দেওয়া শুরু করে, দেখো দেখো তোমাদের জিজাজি এখানে রং বিক্রি করতো, আর আজ সে কোথায় পৌঁছে গেছে আর তোমরা কোথায় রয়ে গেছো। কয়েকদিন আগে কারখানার বিক্রির অফার এলো, আর আজ সে আরেকটা কিনে নিল। তার দ্বারাই হবে, তোমাদের দ্বারাই সব কিচ্ছু হবে না। তার কথা শুনে তো বড় মামার খারাপ লাগছে। এটা চান্টি বুঝতে পারে, বলে, বড়বাবু কি হয়েছে? সে বলতে যাবে, চান্টি বলে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আগে আমার কথা শোনো। চলো, গাড়ি রেডি হয়েছে, ওরা সবাই অপেক্ষা করছে, চলো চলো। সিন চলে আসে এখানে। তো বাবুর নানি আলাদা থাকে, সুযোগ পেলে সবাই তার কাছে আসে, আড্ডা মাড্ডা দিয়ে চলে যায়। সকালে এসেছিল, এখন সবাই চলে যাচ্ছে। সবার বাচ্চা কাচ্চা দিয়ে বিশাল একটা পরিবার। চান্টি বাবুকে তার আঙ্কেলকে ডাকতে বলে। সিয়াজি এলে চান্টি বাবু কিছু টাকা দিয়ে বলে, সালে সাহেব এটা আম্মাকে দাও। সিয়াজি এসে বলে, মা এটা নাও। এখানে আমরা একটা ব্যাপার জানতে পারি, নানি বলে ও দিয়েছে তাই নিব, তোরা দিলে নিব না। মহালক্ষ্মী আমার নিজের মেয়ে না, এই জন্য আমি ওর বিয়ে যেন তেন করে দিয়েছি। আজ ওই তোদের বাবার সম্মান বাঁচিয়েছে, নাম বাঁচিয়ে রেখেছে। সেই লজ্জায় আমি আজ অব্দি ওর সামনে যেতে পারিনি, ওর বাড়িতে যেতে পারি না। তোদের এইভাবে একসঙ্গে বেঁধে রেখেছে ও, তোরা যেন ওর পিছে কিছু করিস না, যা। বাবু এসে নানিকে আদর করে চলে যায়। পরের দিন অফিসে বড় মামা একটু টেনশনে ছিল, একটা ব্যাপার নিয়ে খুব সে ভাবনায় পড়ে আছে। এটা চান্টি লক্ষ্য করে তার ফ্রেন্ডকে বলে, ওর কি হয়েছে, কি যেন নিয়ে খুব ভাবছে মনে হয়, খুব সিরিয়াস। তখনই সায়াজি এসে বলে, ভাই আসলে ব্যাপারটা হলো পরের ফাংশনটা আমরা আমাদের বাড়িতেই করতে চাইছি। মানে বড় ভাই তার মেয়ের সঙ্গে বাবুকে দিয়ে, আপনি রাজি হবেন কিনা বড় ভাই সেটা নিয়ে ভাবছে। ব্যাপারটা খুব সিরিয়াস। এটা নিয়ে চান্টি ভাবনায় পড়ে যায়। চান্টির আবার অভ্যেস ডায়েরি লেখার। বাবুর মা বলে, কি যে হয়েছে বুঝতে পারছে না, আবার পেরেশান লাগছে, ডায়েরি লেখা শুরু করেছে। 2 দিন পার হয়ে যায়। বাবু তার বাবাকে বলে, বাবা চলো কোথাও ঘুরতে যাই। চান্টি বলে, ঠিক আছে চলো। বাস পুরো পরিবার রেডি যাওয়ার জন্য সবাই মিলে বেরিয়ে পড়ে। একটা গানের মাধ্যমে এদের ট্যুর আমাদের দেখানো হয়, আর মাঝে মাঝে এই 2 কবুতরের কিছু রোমান্টিক মুহূর্ত দেখানো হয়। এখান থেকে আবার ট্রেনে করে অন্য জায়গায় যায়। দুজনকে বেশ ভালো লাগছে, স্পেশালি দিদিকে। তো যাক, রাতে এই হোটেলে ওঠে। সকালে উঠে সবাই চিল্লাপাল্লা শুরু করে, নাচা গানা শুরু করে। তাদের মাঝে কাশি কখনো মিলে যাচ্ছে, কখনো আবার দূর থেকে তাদের দেখছে। এভাবে বেশ কিছুক্ষণ পার হলে বাবু তাকে বলে, চলো বাইরে যাই কোথাও। হাঁটতে হাঁটতে বাবু ফ্লাটিং করতে করতে দুজন এখানে আসে। কাশির মুড দেখে বাবু বলেই ফেলে, আমায় ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই তো তোমার? আবার কাশির মুখটা শুকনো। বাবু বলে, যদি যাওয়ার 100 কারণও থাকে আমি তোমায় আটকাবো। কাশি বলে, যদি কারণ তারও বেশি থাকে তাহলে? বাবুর ফেস দেখে কাশি বলে, এই ভয়টা তোমাকে সবসময় আমার পেছনে বেঁধে রাখবে, আমি এটা চাই না। তোমার পরিবার অনেক বড়, তাদের সঙ্গে মিলে আমি খুব খুশি হয়েছি, বাট এইভাবে সারাটা জীবন থাকা আমার পক্ষে সম্ভব না। তোমার ব্যাপারে ভাবলে আমি নিজের কাছে হেরে যাই। দিন দিন তোমার প্রতি আমি আরো বেশি উইক হয়ে যাচ্ছি। কিন্তু ভালোবাসার মাঝে ভয় থাকাটা ভালো, কষ্ট বা টেনশন না। আমি খুব ভেবেছি বাবু, আমাদের এখানেই থেমে যাওয়া উচিত। বাবু আর কি বলবে, চুপচাপ আছে। কাশির কাছে আসে, মনে হয়তো অনেক কিছু বলতে চাইছে, বাট সিচুয়েশন বুঝে সে চুপ থাকে। বাবু আরেকটু কাছে আসতেই আমরা দেখি বড় মামা এদিকে চলে এসেছে। হুট করে তার নজর এদিকে পড়ে, আর সেই সময় এরা মামা চোখ চুলকাচ্ছে, কাশি জড়িয়ে ধরে কান্না করে। সিদ্ধান্তটা কঠিন, বাট এর ফলাফল ভালো হবে। এখন সবকিছু ঠিকঠাক থাকলেও পরে ঝামেলা হবে, আর পরের ঝামেলাটা বেশি ঝামেলার। মামা সব দেখে চলে যায়। একটু পর কাশিও চলে যায়। বাবু একটু চেয়ে থাকে, তারপর নিজেকে শান্ত করে হয়তো। সিন চলে আসে হোটেলে। সবাই যে যার মতো ছিল। বাবুর কাজিন এসে বলে, আঙ্কেল বাবা বাসায় চলে গেছে। বড় মেয়ে যেহেতু চলে গেছে, তাই ট্যুর এখানে স্টপ করে সবাই বাড়ি
বাড়িতে রওনা দেয়। বাড়িতে এসে চান্টি খানিকটা ভাবনায় পড়ে যায়। সকালে কল চলে আসে বড় মামার কাছে, ফোন ওঠাই মামি। এবার থেকে চান্টি বলে সবাইকে নিয়ে সকালের নাস্তা আমার এখানে করো। বাবুর মা বলছে তোর মামা হুট করে চলে আসাতে তোর বাবা খুব টেনশনে পড়ে গেছে, রাত থেকে সবাইকে ফোন করে যাচ্ছে। তখনই বাবুর কাছে একটা কল আসে, উপর থেকে কি যে বলে বাবু খানিকটা ঘাবড়ে গিয়ে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে যায়। চলে আসে হসপিটালে। ভিতরে এলে আমরা দেখি তার কাজিন এখানে, মানে বড় মামার মেয়ে। কি হয়েছে সে বলে, বলা বলি হচ্ছিল তোমার দোষ নেই, সে আগে এসেছে। আর বাবা বলছে তোমারই দোষ, কাশির ব্যাপারে কথা উঠেছে, তোমার তাকে জড়িয়ে ধরা কিস করা বাবা দেখেছে, আর সেগুলো নিয়ে আমি ভাবতে ভাবতে তোমার কাছে আসতে পড়ে গিয়েছি। কিন্তু যা হয়েছে হয়েছে, এরা কবে মেনে নিতে শিখবে বলো তো? কথাটা ভালো লাগে বাবুর। এদিকে সবাই চলে এসেছে, মূল কথা শুরু হবে। তখনই বাবু দিদিকে নিয়ে আসে। কি হয়েছে কি হয়েছে? আরে তেমন কিছু না, এমনি একটু ব্যথা পেয়েছে। চান্নি নার্সকে দেওয়ার জন্য টাকা বের করে দেয় বাবুকে। বাবু টাকাটা দিতে যাবে, বড় মামা থামায়, এ থামো, কেন ভাই তুমি কেন দিবে? বাবু টাকাটা দিলে সে চলে যায়। মামা কি হয়েছে তোমার? মামা বলে কি হয়েছে মানে? এভাবে যখন তখন তুমি সবাইকে টাকা দাও কেন? কি বোঝাতে চাও? আমাদের নেই? এটা তো অবাক। মামা বলে তুমি সবসময় ভালো কথা বলো, তার মানে কি আমরা কথা বলতে পারি না নাকি তুমি আমাদের কিছু শিখাতে চাইছো? বাবু বলে মামা কি হচ্ছে এসব, চলুন পরে কথা বলি। না, মামা রেগে যায়। কেন পরে কেন? সবার সামনে বলতে হবে, এখনই বলতে হবে। বাবুর মা বলে ভাইয়া এসব কি হচ্ছে? মামা বলে হ্যাঁ বলবো, আজ আমি বলবো, সবার জানা উচিত, সবার রাগ হওয়া উচিত। বাবু মামাকে বাইরে নিয়ে যেতে ধরে, বাট তার বাবা থামিয়ে দেয়। এই তুই এদিকে আয়। বড় বাবু কি হয়েছে তোমার? মামা বলে কি হবে, এখানে আমাদের কেন রেখেছো? এটা দেখানোর জন্য যে আমরা গরিব? আসল কথা হলো তুমি ভয় পাও, তুমি লেজি, এজন্য সবসময় এত লোকজন তোমার সঙ্গে রাখো। কথাগুলো লাগছে চান্টির। মামা আরো বলে আমরা কিছু বলতে গেলে আমাদের চুপ করিয়ে দাও, আগে আমারটা শোনো, আগে আমারটা শোনো। আরে ভাই মানে কি, আমরা কি কিছু বলতে জানি না নাকি আমাদের কোনো কথা থাকতেই পারে না? কিছু টাকা আসতো, এই জন্য আমি ফ্যাক্টরি বিক্রি করতে চাইলাম, তুমি বললা কি সবাই একসঙ্গে থাকবো। ঠিক আছে একসঙ্গে থাকবো, এটা ভেবে আমি আমার মেয়ের বিয়ে দিতে চাইছি, কিন্তু বাপ ছেলের মনে কি চলছে কে জানে। কোনো সিদ্ধান্ত নিতে তুমিও ভাবো, আমরাও ভাবি, তোমারও ভয় লাগে, আমাদেরও ভয় লাগে, কিন্তু সবসময় তোমার ভজন কীর্তন চলে। সকালবেলা উঠে তোমার চারপাশে সবসময় মানুষ থাকবে, তুমি তাদের ভালো কথা বলবে। আমাদের সঙ্গে থাকলে কি আমরা ভালো কথা বলতে পারবো না? আর এরাও সব কাজ ফেলে তোমার কথায় নাচতে নাচতে চলে আসে। এটাকে কি বলবে বলো? বাবুকে মিন করে বলছে, আরে বলো ভাই বলো, বাবার পর তো তুমি আমাদের উপর রাজত্ব করবে, আমরা তো এরকমই থেকে যাবো। এসব শুনে বাবুর মতো কান্না করে যাচ্ছে। মামা আরো বলে আরে বাইরের লোকজন সবাই বলে তোমার বাবা ছাড়া নাকি আমরা নিকাম্মা। এটা শুনতে কেমন লাগে জানো? বাইরে যাও তাহলে বুঝতে পারবে। এসব নাটক আমি আর করতে পারবো না, আমি চলে গেলাম। মামা সেখান থেকে চলে যায়। এত খুশির একটা পরিবার মুহূর্তেই মূর্ছে গেল। চান্টি মন খারাপ করে কোনো কথা না বলে সেখান থেকে ভিতরে চলে যায়। বাবু কি করবে বুঝতে পারছে না। ক্যামেরা বেশ কিছুক্ষণ চান্টিকে ফলো করে। চান্টি মন খারাপ করে বসে আছে, ডায়েরির পাতাগুলো উঠছে। একটু পর বাবু আসে। চান্টি বলে বেটা কি হলো এটা? বাবু বলে যেতে দাও বাবা, উনি তেমনই, বাকি 3 জন তো রয়েছে। চান্টি বলে না 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 বেটা, এমনটা ভাবিস না, একজন চলে গেল মানে বাকিদের মনেও আমাদের নিয়ে বাজে ধারণা আসতে পারে। শোন বেটা, উপরওয়ালা আমাদের মানুষদের এভাবে বানিয়েছে যে আমরা সমাজবদ্ধ হয়ে থাকবো, পরিবারবদ্ধ হয়ে থাকবো। আমি খুব নর্মাল আর খুব কমজোর একটা মানুষ, এই জন্য পরিবার সঙ্গে নিয়ে চলি, যাতে তাদের প্রবলেম আমি বুঝতে পারি, তারা আমার মনটা বুঝতে পারে। কিন্তু এটা কি হয়ে গেল বেটা? কথা বলতে বলতে চান্টি ইমোশনাল হয়ে যায়। বলে বেটা আমি কি কোনো সিদ্ধান্ত ভুল নিয়েছি? বাবু বাবাকে শান্ত নেয়। বাবা কি বলছো তুমি এসব? কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। তুমি আমার হিরো ছিলে, সব সময় থাকবে, সবার আগে তুমি কথা বলবে, আর কেউ বলবে না। চান্টি বলে বেটা আমি জানি তুই আমার কতটা খেয়াল রাখিস, আমি না থাকলে যেন পরিবার ভেঙে না যায় বেটা। ছেলের হাত ধরে সব বলতে বলতেই চান্টির কথা বলা বন্ধ হয়ে যায়। যেমন ছিল সেভাবে আটকে যায়, তার নড়াচড়া বন্ধ হয়ে যায়। বাবুর চোখ কপালে উঠেছে। একটা দৌড় দিয়ে মার কাছে আসে, দেখে সে মামার কথা নিয়ে মন খারাপ করে আছে। দৌড়ে আবার বাবার কাছে যায়, দেখে তার বাবা তেমনই রয়েছে। আবার নিচে আসে, পাগলের মতো ছুটতেছে, কি করবে বুঝতে পারছে না, কাকে ডাকবে। বাবু একটা ঝটকা খেয়ে যায়, তার মন বুঝতে পারে কি হয়েছে। আবার তারা হুড়ো করে এসে বাবার হাত ধরে ডাকতে থাকে, বাবা বাবা তুমি কথা বলো। কাঁদে আর বাবাকে ডাকে, বাবা তুমি কথা বলো, যা ইচ্ছে বলো, তোমার কথা সবাই শুনবে বাবা, বলো। কিন্তু বাবা আর কি করে কথা বলবে, সে তো এই দুনিয়াতেই নেই। বাবু তার বাবার মাথার সঙ্গে নিজেকে এভাবে ধরে কান্নায় ভেঙে পড়ে। আর এখানেই মুভির ইন্টারভেল হয়ে যায়। ইন্টারভেল পর সিন শুরু হলে দেখা যায় ডায়েরির পাতাগুলো উঠতেছে। আজ ছাদটা শূন্য পড়ে আছে, যেন এর মালই আর নেই। বাড়ির দরজায় আজ সেই মানুষটা দাঁড়িয়েছে যে বিয়ের পর কখনো এই বাড়িতে আসেনি। চানটি সামনে এলে যেভাবে ভদ্রতার সঙ্গে তার সামনে আসতো, নানি সেটাই ফিল করতে পারছে। বাট এই লোকটা তো আর নেই। নানি এখানে বসে কান্না শুরু করে দেয় যে কি হয়ে গেল এটা। বাবু নানিকে ধরে কান্না করে। একটু পর সবাই যে যার মতো বাড়ি চলে যাবে, বের হচ্ছে। বাবু চুপচাপ বসে আছে। বাবারা পরিবারের লাঠির মতো হয়ে থাকে। যার বাবা নেই সেই বোঝে তার মেরুদণ্ড ভেঙে গেছে। একটু যাওয়ার পর বড় মামির মনে পড়ে তারা তো কেউ বাবুকে খাওয়ার কথা জিজ্ঞেসই করেনি। সব মামিরা আবার ফিরে আসে, বাবুকে খাবার এনে দেয়, বেটা খেয়ে নে আগে। বড় মামি তার বাবার সম্পর্কে খুব ভালো ভালো কথা বলে, তাকে বুঝায়। পরের দিন সন্ধ্যায় বাবু তার বাবার মতো ছাদে দাঁড়িয়ে তার বাবার ছবি দেখছিল। কাকু সেখানে আসে। বাবু বলে আঙ্কেল আমার বাবার ব্যাপারে সব থেকে বেশি ভালো আপনি জানেন, আপনি বলুন না, তার ব্যাপারে কিছু বলুন না আমাকে। কাকু বলে বেটা তোর বাবা গভীর চিন্তাধারার মানুষ ছিল, এমন মানুষকে আমরা সমাজে ভালো মানুষ বলি। তোর বাবা নিজের থেকে বেশি অন্যকে নিয়ে ভাবতো, তুই তোর বাবার কথা ভাবছিস, পরিবারের কথা ভাবছিস, সবার কথা ভাবছিস। কারণ কি জানিস? কারণ তুই ভাবতে জানিস, তোর মাঝে চিন্তা শক্তি রয়েছে, যা তোর বাবার অনেক বড় গুণ।
মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। এর সঙ্গে কয়েকদিন পার হয়ে যায়, বাবু খানিকটা নর্মাল হয়েছে। বাবুর ফোনে একটা ফোন আসে, কথা শুনে ভাই বলে ঠিক আছে আমি আসছি। বাইরে যায় আর এখানেই এন্ট্রি হয় মুভির দ্বিতীয় হিরোইন, আমাদের সবার ফেভারিট গর্জিয়াস লেডি সামান্থার। আমরা ডাকবো তুর্জা নামে, ঠিক আছে? সে বলে আমি লন্ডন থেকে এসেছি, তোমার বোনের ফ্রেন্ড। বাবু ভেতরে আসতে বলে, তুর্জা বলে অ্যাকচুয়ালি আমার সঙ্গে কিছু ফ্রেন্ড রয়েছে। বাবু বলে সমস্যা নেই, তাদেরও আসতে বলুন। দিদি ইশারা করে আর আমরা দেখি বাস থেকে লোকজন নামছে। এরা তো অবাক, এতগুলো লোক। তুর্জা বলে আসলে আস্তে আস্তে ফ্লাইটের মাঝে এখানে সেখানে সবার সঙ্গে পরিচয় হয়। তারা ভেঙ্কটেশ্বর উৎসবে আসছে, হুট করে কোথায় যাবে কোথায় থাকবে তাই সঙ্গে আনলাম। ছোট মামা বলছে ভাগ্নে এই মেয়েও তোর মতোই, বেশি ভাবে না। সবাই বাড়ির ভিতরে ঢুকছে, বাবুর মা তো হা করে চেয়ে আছে। এই আন্টি বলে বেটি এইভাবে কারো বাড়িতে? তুর্জা বলে থামুন, আগে আমায় বলতে দিন, এত বড় একটা বাড়ি, লোকজন নেই, আপনারা একটু জন্য রেস্ট করলে কি হবে? বাবুর বেশ ভালো লাগছে তার চিন্তাধারা দেখে। তুর্জা দেখে বাবুর মা চেয়ে আছে, একটু পর সবাই মিলে থাকে ঘিরে নেয়। তুর্জা বলে আসলে আসার আগে ভাবছিলাম আনবো কিনা, কিন্তু এতগুলো লোক কোথায় যাবে কি খাবে এটা ভেবে সবাইকে এখানে আনলাম। সবাই ভাবছে মেয়ের চিন্তাধারা তো তাদের মতোই, যাক সবাইকে খাবার দেওয়া হয়। তুর্জা খাবার দিচ্ছে আর বলছে আমার মনে হলো তোমাদের এখানে এলে সব থেকে ভালো হবে, তাই এখানে এলাম। আর তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার মন বললো তুমি আমার মতোই, তাই আমি ভাবছি উৎসব পর্যন্ত আমি এখানেই থাকবো। বাবু চেয়ে আছে, তুর্জা মনে মনে ভাবছে এর মাথায় মনে হয় কিছু ঢোকেনি। জোরে বলে ওঠে আরে বাবা আমি এখানে থাকতে চাইছি, থাকবো। সবাই তো চমকে ওঠে, এ মেয়ে বলে কি, থাকবেই তো, হিরোইন আর কোথায় যাবে। যাক এর মাঝে 2 দিন পার হয়ে যায়, লোকজন যে যার মতো আত্মীয় বা হোটেলে চলে গেছে। বাবুর মা বলছে এই মেয়ে আমাদের পছন্দের ব্যাপারে সবকিছু জানে, সবার পছন্দের জিনিস এনেছে আর আমাকে লাগিয়ে দিয়েছে সব প্যাকেট করতে। এখানে বাবু বুঝতে পারে প্রতিটা ফাংশনে লন্ডন থেকে যে গিফট আসতো এগুলো আর কেউ না তুর্জায় পাঠাতো। মানে তুর্জা বাবুর বোনের থেকে সবকিছু শুনে নিয়েছে আর সে আগে থেকে বাবুকে পছন্দ করতো। বাবুকে আগে সে ভিডিও কলে দেখেছিল, যেগুলো আমাদের দেখানো হয় না। কফিটা মুখে দিতে যাবে, তুর্জা সে সেটা নিয়ে নেয়, তারপর গল্প শুরু করে দেয়। আন্টিকে বলে আপনাদের বিয়ের ভিডিও দেখছিলাম বসে বসে, আপনাকে তো অনেক সুন্দর দেখাচ্ছিল। আচ্ছা বিয়েতে একটা লোককে দেখলাম যে খুব ব্যস্ত ছিল, মনে হচ্ছে সব দায়িত্ব তার। আন্টি বলে ওটা আমার বড় ভাই, ওর বড় মামা। বাবুর বেশ ভালো লাগে তুর্জার এমন ইনোসেন্টনেস। মাঝে আরো কয়েকদিন পার হয়ে যায়, দুজনে কফি খেতে এসেছে, বাট বাবুর তুর্জার দিকে এতটা মনোযোগ নেই। তাই সে পাশের এই ছেলেটাকে বলে ব্রো ব্যাটিং করবে? ভাই সাহেব তার জিএফ কে বলে দেখো বেবি, বয়ফ্রেন্ড ভাও না দিলে মেয়েরা এমনই করে। তুর্জা বলে ঠিকই বলেছো ব্রো, কিন্তু সমস্যা হলো আমার বয়ফ্রেন্ডের আগে একটা গার্লফ্রেন্ড ছিল, সে খুব সুন্দর ছিল তো তাই। বাবু ভাবছে এটাও জানে, মানে তার বোন সব বলেছে আর কি। বাবু বলে হ্যাঁ অবশ্যই অনেক সুন্দর ছিল। একে বলে ব্রো কখনো কারো কোমরে তিল দেখেছো? ওর কোমরে ছিল। ভাই সাহেব বলে ব্রো তাহলে এটাকে? বাবু বলে এটা তো এমন একটা ফ্রেন্ড যে কখন চলে যাবে আমি নিজেও জানি না। তুর্জা তো মনে মনে ভাবছে বেটা আমি তোকে পটাতে এসেছি, যেতে এসেছি। বাবু বলে চলো মামার কাছে যাবো। সিন চলে আসে এখানে। বড় মামা এই কাকুর সঙ্গে ঘোরাফেরা করে না কি জানি করে বুঝলাম না, এনার সঙ্গে থাকে। বাবু তুর্জাকে নিয়ে সেখানে আসে। মামা তো তাকে দেখেই একটু, বাবু বলে মামা তুমি তো আর দেখা করতে আসো না, তাই আমি এলাম, কাজ শেষ করুন চলুন একসঙ্গে বাড়ি যাবো। মামা এখানে আবারও সেই টপিকটাই উঠায়, বলে এখনো তোমার বাবা মহান সেই গানে চলছে, তুমি যাও। তোমার বাবা মরেছে, সবাই আমায় খারাপ বলছে, সবাই ভাবছে আমি তোমার বাবাকে মেরেছি। গরমের সময় গরম লাগাটা স্বাভাবিক, কিন্তু যখন মানুষ তানা মারে না, খোঁচা দিয়ে কথা বলে, তখন শীতের মাঝেও গা ঘেমে যায়। এমন হয়েছে কখনো তোমাদের সঙ্গে? এটাকে গরম বলে, এসব তোমরা বুঝবে না, যাও যাও যাও। বাবু আর কি বলবে, মন খারাপ করে চলে যায়। মাঝে আরো একদিন পার হয়ে যায়। বাবু কোথাও যাচ্ছিল, দিদি তাকে ইশারা করে, কাছে এলে তুর্জা বলে চলো আমার সঙ্গে চলো। বাবু বলে কোথায়? তুর্জা বলে মা একাকে বসে আছে, চলো তার সঙ্গে গল্প করবো। তুর্জা এখানে আন্টির সঙ্গে অনেক কথা বলে, মানে গল্প করতে করতে এমন ভাবে তাদের সঙ্গে মিশে যায় বাবু ভুলে যায় তার মন খারাপ তার মামাকে নিয়ে। সকাল পেরিয়ে যায়, বিকেলে দুজন বসেছিল। তুর্জা বলে সবাই কালকের ব্যাপারটা নিয়ে কথা বলছে। বাবু বলে কোন ব্যাপারটা? তুর্জা বলে আরে কাল যে মামার কাছে গেছিলে না তুমি, সেটা নিয়ে চলো তোমায় দেখিয়ে আনি। এখানে আনলে দেখে মামারা সেটা নিয়েই কথা বলছে যে সে কেন গেল, ভাইয়া এটা কোনো কাজ করলো। মামিরা সেটা নিয়েই ফুসুর ফুসুর করছে, বাচ্চারাও সেটা নিয়েই কথা বলছে যে বড় বাবা ভাইয়ার সঙ্গে একটু ভালো ব্যবহার করেনি, এটা খুব খারাপ করেছে। এখন সবার মুড ঠিক করতে হবে, কি করে ঠিক করা যায়? বিয়ে, মানে ভেঙ্কটেশ্বর এবং তার ওয়াইফদের মূর্তি আবার ভালো করে সাজিয়ে খুব সুন্দর করে এখানে আবার বিয়ের অনুষ্ঠান করে, যেখানে দুই পক্ষ বসে যে যার মতো মতামত দিতে থাকে, মানে ছেলে পক্ষ ছেলের ব্যাপারে বলে আর মেয়ে পক্ষ মেয়ের ব্যাপারে বলে, এভাবে বাহাস হয়। বেশ জমকালো একটা আয়োজন হয়। এটা জাস্ট অভিনয় নয়, বাস্তবে এমনটাই হয়। যাক এখানে কথায় কথা ওঠে যে তাদের পরিবার, মানে বাবুর পরিবার অনেক বড়, তাদের যে বংশ ছিল এটা নাকি অনেক বড়। বড় মামি তাদের ব্যাপারে বলে। পরের দিন সকালে তুর্জা বাচ্চাদের সঙ্গে সেসব নিয়েই কথা বলছিল যে আগের জেনারেশনদের খবর আর কে রাখে, কথাটা বাবুর মাথায় ধরে। পরের সিনে দেখি দুজন এভাবে চেয়ে আছে। তুর্জা বলে আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? বাবু বলে হ্যাঁ। তুর্জা বলে কখন? বাবু বলে এখনই। তুর্জা বলে মামাদের বলবো? বাবু বলে না, তারা ভাববে আমরা পালিয়ে গেছি, এটাই ভালো হবে, মামিরা খবর পেয়ে যাবে, শুধু মা তুমি মাকে বলো। তুর্জা ব্যাগ টেক নিয়ে আন্টির কাছে যায়, আন্টি আমরা যাচ্ছি আর বিয়ে করে কিন্তু ফিরবো। আন্টি বলে আরে কোথায় পাজি মেয়ে। আন্টিরও তুর্জাকে বেশ পছন্দ হয়েছে। কিন্তু যাক এরা দুজন বেরিয়ে পড়ে তাদের পুরনো আত্মীয়দের খোঁজ করতে। বাবু বলে মাকে বলেছো? তুর্জা বলে হ্যাঁ বলেছি। বাবু তো জানে না সে কি বলেছে। যাক লম্বা জার্নি করে এরা একটা গ্রামে চলে আসে। এখানে বাবুর বাবাদের বাড়ি ছিল। এরা একটা মুরব্বীর কাছে আসে। বাবু বলে আপনার বাড়ির সামনের বাড়িতে
বাড়িতে যারা থাকতো আমি তাদের নাতি চান্টি। বাবু বলে, ও তুমি চান্টির ছেলে, কি মনে করে বেটা? বাবু বলে, এখানে আমাদের আত্মীয়রা আগে থাকতো, তাদের ব্যাপারে কিছু জানেন? দাদু বলে, কেন, কি হয়েছে তাদের? বাবু বলে, আমি তাদের সঙ্গে দেখা করতে চাই। তাদের কারো ঠিকানা আপনি জানেন? দাদু বলে, দেখা করে কি করবে? এসব বলা সহজ, করা কঠিন। তোমার দাদারা অনেক বিত্তবান লোক ছিল, তোমার বড় দাদা মরে যাওয়ার পর সব আত্মীয়রা যে যার মতো আলাদা হয়ে যায়। আমি তো সবার ব্যাপারে জানি না, বাট একজন নাগপুর চলে গেছিল, এরা রওনা দিবে। দাদু বলে, বেটা শুধু দেখানোর জন্য নয়, মন থেকে খুঁজো, তাহলেই পাবে। দুজন বেরিয়ে পড়ে নাগপুরের দিকে, চলে আসে একটা গ্রামে। আর এখানে এন্ট্রি হয় আমাদের রাজার মাই ফেভারিট পোসানি কৃষ্ণা মুরলী, অর্থাৎ এই গ্রামের বিধায়ক। আর এই আন্টির সঙ্গে কি যেন একটা হয়েছে, মেবি টাকার প্রবলেম। ঘরের জিনিসগুলো আন্টি বের করছে। আন্টি নিজেকে দোষারোপ করছে যে তার কপাল খারাপ, এরাও এসে পড়েছে। আন্টি যে জিনিসগুলো বের করে বাইরে রাখছিল তার মাঝে একটা পুরনো ছবি বের করে রাখে। বাবু দেখে, তারপর ছবিটা নিয়ে আন্টির কাছে গিয়ে জিজ্ঞেস করে, এটা কে হয় আপনার? আন্টি রেগে যায়, আরে কে তুমি? বাবু বলে, সব বলছি আপনাকে, প্লিজ বলুন এটা আপনার কে হয়? আন্টির তো মাথায় রাগ উঠে আছে, বাট বাবু অনেক জোরাজোরিতে আন্টি বলে যে এটা তার ছোট দাদা। বাবু বলে, তাহলে তার ছেলে আপনার কি হয়? আন্টি বলে, বাবু বলে, তার ছেলে। এভাবে সম্পর্ক বের হয়ে হয়ে বাবু তার ভাতিজা হয়ে যায়। বাবু বলে, আমি আপনার ভাতিজা, আমি এখানে থাকতে আপনি কেন? দাঁড়ান, আমি দেখছি। বাইরে এসে কাকুর সঙ্গে কথা বলে, সমস্যা কি? যেটাই হোক, আমি আপনাদের সঙ্গে পরে কথা বলছি, আপনারা এখন আসুন। মানে ভাই কথা বলে প্রবলেম সর্ট আউট করতে চাই, কিন্তু কাকু একটু জোর দেখাতে চায়, তো এখানে একটু মারামারি হয়। তার লোকদের মারা দেখে কাকু ভয় পেয়ে যায়। পরে আন্টি বাবুর হাতে মলম লাগিয়ে দিচ্ছে আর বলছে, আমার দাদারা অনেক টাকার মালিক ছিল, আর আজ আমাদের দিন চলা মুশকিল হয়ে গেছে। বাবু বলে, আন্টি চলুন আমাদের সঙ্গে চলুন, আমাদের অনেক বড় বাড়ি। আন্টি বলে, না বাবা, এটা আমার হাজবেন্ডের জমি, আমি ঠিক আছে এখানে, তুমি যে হেল্প করেছো আমি এতেই অনেক খুশি হয়েছি। আরেকটু কথাবার্তা বলে এরা বেরিয়ে পড়ে। বাট বাবুর মুড অফ, কারণ তার আত্মীয়রা কষ্টে রয়েছে আর সে জানেই না। একটু পরে এখানে আসে তোরজা, বাবুর মার সঙ্গে কথাবার্তা বলছে, মানে ভাবি বউ আর শাশুড়ি খুব মিলে গেছে। এরা আন্টির থেকে কিছু ছবি এনেছিল, সেগুলো দেখে তাদের খুঁজতে বের হয়। চলে আসে লখনউ। দরজায় নক করলে এন্ট্রি হয় ভ্যানেলা কিশোর অফ লিলির। তুরজা এই ছবি দেখিয়ে বলে, এটা কি তোমার ছবি? নাগপুরের আন্টি আমাদের দিয়েছে। লিলি বলে, ওকে, বাট তোমরা এখানে কেন? বাবু বলে, তোমার রিলেটিভরা রয়েছে, তোমার তাদের সঙ্গে দেখা করতে মন চায় না? লিলি বলে, কিসের রিলেটিভ? আমার কারো দরকার নেই। তুরজা বলে, আরে যখন বয়স হয়ে যাবে তখন তো রিলেটিভদের দরকার পড়বে। লিলি বলে, প্রয়োজন পড়লে তোমার মতো এমন হট হট দুইটা নার্স রেখে দিব। তুরজা চেয়ে থাকে, আর তার রিয়াকশনে আমরা বুঝতে পারি বাবু লিলিকে হালকা পাতলা দিয়েছে। তারপর তাকে নিয়ে বেরিয়ে পড়ে তাদের আরো আত্মীয়দের খোঁজে। চলে আসে হরিদ্বার, সেখানে লিলিকে আগে ডুক্কি দেওয়ায়, তারপর তাদের পূর্বপুরুষদের ডিটেলস নিতে এখানে আসে। বাট কাকু খুঁজে বলে, এখানে পাবে না, অমুক জায়গায় যাও। সেখানে এসে খোঁজাখুঁজি করে কিছু পায় না। তারা বলে, তোমাদের এলাকার লোকজনের ডিটেলস এখানে পাবে না, কাশিতে যেতে হবে। বাস সেখান থেকে রওনা দেয় কাশির উদ্দেশ্যে। তারপর কাশিতে এসে খোঁজাখুঁজি করে একটা অ্যাড্রেস জানতে পায়, যেখানে গিয়ে বাবু দেখে তাদের পূর্বপুরুষদের অনেক ছবি এখানে রয়েছে, বাট সেই লোকটা বাড়িতে নেই। কিছু সময় তারা এখানেই কাটায়। তারপর চলে আসে পুনের এক পার্টিতে। এখানে এই ভদ্রলোক সামনে আসে, বলে, ফোনে আমার সঙ্গে কথা হয়েছে, আমি সেই। দুজনে কোলাকুলি করে, মানে এটাই সেই লোক যার বাড়ি থেকে এরা এলো, বাবুর আত্মীয়। যাক, এখানে নাচাগানা করে মজা টজা করে পরের দিন সকালে দুজন নাস্তা করতে করতে বাবু তার পাশের লোকটাকে ডাকে, আঙ্কেল 7 জেনারেশন। দেখে তার মামা। তুরজা ইশারা করে, চুপচাপ দুজন সেখান থেকে চলে যায়। মোটা কাকু তো হাসছে যে তারা তোমাকে দেখে বোকা হয়ে গেছে। এখন মামা এখানে এদের দুজনকে একসঙ্গে দেখেছে, এটা রিয়াকশন তো হওয়ারই ছিল। পরদিন আমরা দেখি সে বাকিদের বুঝাইতেছে যে বাবু সেই মেয়েটার সঙ্গে ঘোরাফেরা করছে, আর আমি আমার মেয়ের বিয়ে তার সঙ্গে দিব, তোরা কেন পরে থাকিস ওর বাড়িতে? মানে উল্টা পাল্টা বোঝাতে থাকে, বাট এদের মাথায় কিছু ঢোকে না। এর পরের সিনে আমাদের সামনে আরেকটা ক্যারেক্টার আসে, মুকেশ ঋষি। মানে ইনি সেই লোক যে বাবুদের ফ্যাক্টরিটা কিনতে চাইছে, আর ওই মোটাকে লাগিয়ে দিয়েছে এদের পেছনে, যে কোনো মূল্যে সে এই ফ্যাক্টরিটা নিতে চায়। এটাই সে মোটা কাকুকে বলছে। তখনই বাবু সেখানে আসে। বাবু বোঝায় যে সে যে কারখানা নিতে চাইছে এটা জাস্ট একটা ফ্যাক্টরি নয়, তাদের ইমোশনস। এই কারখানার মাধ্যমে তারা সবাই এক জায়গায় রয়েছে, সে যেন ফ্যাক্টরিটা হাতানোর চেষ্টা না করে। এসব বলে বাবু চলে যায়। এখন কথা হলো, বাবু এই আঙ্কেলের ব্যাপারে কি করে জানলো বুঝতে পারলাম না। হয়তো বাবুর যে বাবার ফ্রেন্ড ছিল সে হয়তো বলেছে। এরপর বাবু তার পুরনো আরো অনেক আত্মীয়দের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, তাদের সঙ্গে সময় কাটায়, মজা মস্তি করে, খাবার খায়, আর এর সঙ্গেই বেশ কয়েকদিন পার হয়ে যায়। রাতে বাসায় ফিরবে, তুরজাকে ধন্যবাদ দেয় বাবু যে তার কারণে সে এত কিছু করতে পারলো। সকালে ঘুম থেকে উঠে দেখে সবাই হাজির। মামিরা বলে, ওর বিয়ের সম্বন্ধ এসেছে, তুই না থাকাতে আমরা কিছু বলিনি, আজ ওরা দেখতে আসবে। বাবু এদিকে কথা বলছে, ওদিকে মামা তুরজাকে মেন করে কিছু কথা বলে যে, দেখো আমার মেয়েকে বাবু পছন্দ করে না, আর যে ঘর আসছে বিয়ের জন্য সেটা আমার পছন্দ না, কিন্তু যার সঙ্গে আমার মেয়ের বিয়ের কথা চলছে তারা অনেক বড় লোক, অনেক টাকার মালিক। আমার মেয়েকে যদি তাদের পছন্দ না হয়, আমি আমার ভাগ্নের কাছে গিয়ে জোরাজোরি করব, অনেক অনুরোধ করব, ও আমাকে ফেরাবে না, কারণ ও খুব ভালো মানুষ, তার বাবার মতো, শুধু ভালোই না তার বাবার থেকে বেশি ভালো। তাহলে তুমি এখানে কি করছো বলো? মানে মামা ইনডাইরেক্টলি তুরজাকে এখান থেকে যেতে বলছে। তুরজা বুঝতে পারছে মামা তাকে অপমান করছে। পরে সিনে আমরা দেখি তুরজা বাবুর কাছে আসে। বাবু হয়তো আন্দাজ করতে পেরেছে তার মামা তাকে অপমান করেছে। তুরজা বলে, আমি যদি এখান থেকে চলে যাই তুমি আমায় ভুল বুঝবে না তো? বাবু চেয়ে আছে।
তুর্যার চোখে জল ছলছল করছে। বলে মুখ দিয়ে কিছু বলবে নাকি চোখ দিয়ে সব কথা বলে দেবে? তুর্যা বাবুকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে পরশু অনুষ্ঠান শেষ করে আমি দেশ ছেড়ে চলে যাব, মানে একদিন পর ভেঙ্কটেশ্বর উৎসব। তুর্যা সকালবেলা অনুষ্ঠানে গিয়ে তার সঙ্গে যে লোকজন এসেছিল তাদের খুঁজতেছে, এদিকে বিয়ের প্রাথমিক রসমগুলো হয়ে যায়, মানে বিয়ে ফাইনাল হয়ে গেছে, কাল বিয়ে। পরদিন সকালে বাবু তার বাবার মতো তার দাদাদের ছবির দিকে তাকিয়ে আছে। তার মা পেঁচাল পাড়ছে তার মামাকে নিয়ে যে বিয়ে দিচ্ছে, আমার ছেলেকে একবার বলতেও হয় না। বাবু তার মাকে বলে তারা বিয়েতে যাবে। তো এখানে তাদের কথায় আমরা বুঝতে পারি যে বড় মামা এদের দাওয়াত করেনি বা আসলে বিয়ের ব্যাপারে কিছু বলেইনি, যেতেও বলেনি। বাবু অনেক ভেবে তার বাবার জায়গায় নিজেকে দাঁড় করায়, তার বাবার জুতো সে পরে নেয়। এদিকে বিয়ে বাড়িতে আত্মীয়রা আসছে। এখানে আমরা দেখি বাবু তাদের যে পুরনো আত্মীয়দের সঙ্গে দেখা করেছিল তারাও এখানে আসছে, যার মাঝে আমাদের রাজাও রয়েছে। কি একটা মুড না? মামা তো খুব পাট নিচ্ছে যে সে এভাবে বিয়ের আয়োজন করেছে, যে লোকজন দূর দূর থেকে আসছে। যাক, একটু পর মেজো কাকা লক্ষ্য করে বাবু তার মাকে নিয়ে এখানে এসেছে। সবাই তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ না ডাকতেও সে এসেছে। বাবু এসে এদের সঙ্গে কথা বলে। আন্টি বলে বেটা জানি না কার বিয়ে, তুই আসতে বলি আর আমরা সবাই এলাম। বড় মামি বাবুর মায়ের কাছে আসে। এসব দেখে বড় মামা খোটা বাবুকে ডাকে, কিরে আজ কিছু বলছিস না যে? সবসময় তো কিছু না কিছু বলিস, আমাদের দ্বারা কিছু হবে না, আমাদের জিজা ছাড়া আমরা কিছু করতে পারবো না। দেখছিস তো কত দূর থেকে লোকজন এসেছে, এসব কার জন্য এসেছে, আয়োজন কে করেছে? বাবুর মা শুনে চুপচাপ রয়েছে। বড় মামি শুনে রেগে যায়, কি সমস্যা আপনার, কি হয়েছে, এত পাট নিচ্ছেন কেন? কে করেছে এসব, কার জন্য হয়েছে এসব? আমরা সবাই এখানে আছি তার জন্য, এটা ভুলে যায়েন না। দাওয়াত দেননি, তারপরেও দায়িত্ব বোধ থেকে এখানে এসেছে যাতে লোকজন আপনাকে ভুল না বোঝে। ও সবার কাছে বুক ফুলে বলতে পারবে এসব আপনি করেছেন। আপনি বলতে পারবেন, আপনি কারো কাছে মাথা নত করতে পারবেন ওর জন্য? তখনই বাবু আসে, মামি মামাকে কারো কাছে মাথা নত করতে হবে না। 30 বছর আগে এসব লোক কেউ ছিল না যখন মামা আর বাবা মিলে বিজনেস শুরু করেছিল। অনেক পরিশ্রম করে তারা কোম্পানি দাঁড় করেছে, অন্য কারো কাছে মামাকে কৈফিয়ত দিতে হবে না। বাবু মামাকে বলে, মামা আমার বাবা সব সময় লোকজন সঙ্গে রাখতো, কারণ সে সবার কষ্ট দূর করতে চাইতো। বাড়িতে সব সময় অনুষ্ঠান হতো, লোকজন থাকতো, যাতে আমরা বুঝতে না পারি ভিতরে কি চলছে। পরিবারের সবাই ভেঙে পড়লে পরিবারের কর্তা দুর্বল হয়ে যায়, আমাদের খুশি দেখলে কর্তারা শক্তি পায়। এই জন্য অনুষ্ঠান বেশি করে করতো যাতে আমরা খুশি থাকি। বাবা আমায় বলেছিল বাড়ি থেকে যেন কেউ আলাদা না হয়ে যায়, আমরা যেন ভেঙে আলাদা না হয়ে যাই। আমি বাবার কথার মানে বুঝতে পারিনি মামা, কিন্তু যখন আমি 7 জেনারেশন পিছনে চলে গেলাম তখন বুঝতে পারলাম পরিবার সঙ্গে থাকাটা কতটা জরুরি। মামা এই দুনিয়াতে আপনারা ছাড়া আমাদের আর কেউ নেই। বাবুর গলা চেপে আসছে। বাবু বলে, মামা ভালোবাসা ভালোবাসাই হয়, এর বিপরীত কোনো কিছু নেই। আর আপনাদের এই ভালোবাসা আমি চাই, আমার বাচ্চারাও চাবে, তার বাচ্চারাও চাবে। প্লিজ আমাদের ফিরিয়ে দিয়েন না। আপনার আজকের এই দুনিয়া আর কালকের এই দুনিয়াতে আমাকে আর আমার মাকে একটু জায়গা দিবেন মামা। চোখের পানি থামানো যায় না। পরিবেশ শান্ত। এই কথাতে বড় মামি আর নিজেকে থামাতে পারছে না। সবাই চুপ। বাবা একটা পরিবারের কত বড় খুঁটি, বুঝতে পারছেন তো? মামা চুপ করে আছে। পিছনে এই আঙ্কেল, সঙ্গে তার ছেলে, আর ইনার ছেলেকে দিয়েই বিয়েটা হচ্ছে। আঙ্কেল বলে, বলুন ও কি জায়গা পাবে আপনার দুনিয়াতে? ক্যামেরা বাবুর ফেসে ফোকাস করলে আমরা দেখি তার বোন তাকে আগেই বলেছিল যে তুমি যার সঙ্গে কথা বলেছিলে সেই লোক বিয়ের প্রস্তাব দিয়েছে। বাবা জানে না তুমি তার কাছে গেছিলে, আমাকে ওই ছেলে ফোন করেছিল। এটা শুনে বাবু আবার গিয়ে আঙ্কেলকে বলে, আমি আর মামা একটু দূরে আছি, আলাদা হয়ে যায়নি আমরা। তার বাবার ডায়েরি সেখানে দেখে আসে। আঙ্কেল ডায়েরিটা পড়তে শুরু করে, যেখানে শেষের পাতায় লেখা ছিল, আমি মরে গেলে আমার সব সম্পত্তি আমার বড় শালা পেদ্দা বাবাই পেয়ে যাবে, কারণ আমার খারাপ সময় সে আমার পাশে ছিল। আমি জানি আমার ছেলে এতে কোনো রকম প্রশ্ন উঠাবে না। এটা শুনে তো এখানকার সবার হুঁশ উড়ে যায়। আঙ্কেল বলে, যখন এই প্রথমবার ফ্যাক্টরির ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে এসেছিল তখনই আমার ওর কথা ভালো লেগেছিল। ওর জন্যই আমি আপনার মেয়ের সঙ্গে বিয়েতে রাজি হয়েছি। আমি বিশ্বাস করতে পারিনি যে একটা লোক জাস্ট খুশির জন্য তার পুরো সম্পত্তি কাউকে দিতে পারে। ও যখন ডায়েরিটা আমাকে দিয়ে এলো, যেটা একমাত্র ওসিয়ত ছিল, আমি বুঝে যাই এ আমার আপনার থেকে অনেক বড় মনের মানুষ। আপনার মেয়ের বিয়ের জন্য ও ফ্যাক্টরিটা আমাকে গিফট হিসেবে দিয়ে আসলো। এসব শুনে যেন মামার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মামার তো হুঁশ উড়ে যায় যে সে কি করেছে। বাবুকে বলে, আমার বংশে হয়তো কেউ অনেক খারাপ লোক ছিল বেটা, যার স্বভাব আমি পেয়েছি। আমি কি করে ভুলে গেলাম যে তোর বাবা আর আমি কত কাছের মানুষ ছিলাম, আমরা কত ভালো সময় কাটিয়েছি। মামা আর দাঁড়িয়ে থাকতে পারে না, বাবুর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, আমাকে ক্ষমা করে দেবে এটা, আমি বুঝতে পারিনি। বাবুও বসে পড়ে, সে বুঝতে পারে তার মামা হয়তো ভুল বুঝতে পেরেছে। মামার দিকে তাকিয়ে সেই হাসিটা দেয় যেটা সে আগে দিত। তার বাবা যখন তার সঙ্গে ছিল সেই ফিলটা সে এখন পায়। পরিবার মিলে গেল, সবাই খুশি। সিন এখানে আসে, তুর্যা এখানে রয়েছে। এদিকে লক্ষ্য করে দেখে বাড়ির সবাই এখানে হাজির। তুর্যা এলে বাবুর মা বলে, তুই না বললি বিয়ে করে তারপর ফিরবি, এখন কোথায় যাচ্ছিস শুনি? তুর্যাও তার ভালোবাসা ফিরে পায়। ক্যামেরা উপর থেকে ধরে উৎসব দেখায় আর একটা হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। দেখুন, কষ্ট, ধোঁকা, আঘাত পাওয়া এসব আমাদের জীবনযাত্রার একটা অংশ বিশেষ। আপনি যেখানে যান,
যার কাছে যান কখনো না কখনো কেউ না কেউ আপনাকে কষ্ট দিবে, বাট কষ্ট দেওয়ার পরেও যদি কেউ আপনার বিপদে আপনার প্রয়োজনে পাশে এসে দাঁড়ায় সেটা একমাত্র পরিবার। আপনাকে আপনার পরিবারের লোকজন কতটা ভালোবাসলো, কে কতটা দিল, এটার উপর বিচার না করে আপনি কাকে কতটা ভালোবাসলেন, আপনি কার জন্য কি করতে পারলেন এটা ভাবুন, এটার উপর নিজেকে বিচার করুন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে কমেন্ট বক্সে একটু আমার জন্য ভালোবাসা দিয়ে যাবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।